অফিসের বস আমাকে একা পেয়ে যা করল। বস আমাকে ছাড়ুন, আর পারছি না। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, আর অফিসের ভেতরে পিন পতন নিস্তব্ধতা। এসির ঠান্ডা বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু আমার শরীর ঘামছে। পরনে শুধু একটা তোয়ালে, আর সামনে বসে আছেন আমার বস। তার চোখে তখন বসের গাম্ভীর্য নেই, আছে একটা অদ্ভুত খিদে। তিনি আমার দিকে তাকিয়ে একটা কথাই বললেন, চাকরিটা পার্মানেন্ট করতে চাও তো? তাহলে আজকের দিনটা আমাকে দাও। বিশ্বাস করুন, সেই মুহূর্তে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। একদিকে আমার সম্মান, আমার শরীর, আর অন্যদিকে বাড়িতে অসুস্থ মা, ছোট বোনের পড়ার খরচ, আর ভবিষ্যতের নিশ্চয়তা। দরজার বাইরে পা বাড়ালেই স্বাধীনতা, কিন্তু পকেটে ফুটো পয়সা। আর ভেতরে থাকলে বন্ধুরা। আমি মনিকা, বয়স ২৪, সুরাটের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আজকের এই ঘটনাটা শোনার পর হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, হয়তোবা করুণা, কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি, আমার জায়গায় আপনারা থাকলে হাত পা ঠান্ডা হয়ে আসত। সেই বৃষ্টির দুপুরে অফিসের বন্ধ দরজার পিছনে আসলে ঠিক কি হয়েছিল, আর কেন আমি এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম, সেটা জানার আগে কানে হেডফোনটা লাগিয়ে নিন, কারণ এই গল্পটা শুধু আমার নয়, এই গল্পটা পরিস্থিতির শিকার হওয়া হাজারো মেয়ের। শুরুটা করি একটু পেছন থেকে, না হলে আপনারা বুঝবেন না কেন ওই দিন আমি অমন একটা কাজ করতে রাজি হয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর আমাদের সংসারটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। মা স্কুল শিক্ষিকা, কিন্তু তার সামান্য বেতনে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। আমি তখন সবে ১৯, উচ্চ মাধ্যমিক শেষ করেছি। চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু পেটের খিদে আর সংসারের দায়িত্ব সেই স্বপ্নগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল। হন্যে হয়ে কাজ খুঁজছিলাম, কিন্তু মনের মতো কাজ পাচ্ছিলাম না। ডিপ্রেশন যখন আমাকে গিলে খাচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই ঘটনাটা। রাত তখন প্রায় ৯টা। বাসস্টপে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি নেই। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে, ভয় করছিল খুব। ঠিক তখনই একটা চকচকে গাড়ি এসে আমার সামনে ব্রেক কষল। কাঁচ নামিয়ে মাঝবয়সী এক ভদ্রলোক উঁকি দিলেন। বয়স ৫০-এর কোঠায় হবে, চুলে পাক ধরেছে, কিন্তু ব্যক্তিত্বে একটা ভারী কি ভাব। কোথায় যাবে মা? অনেক রাত হয়েছে, লিফট লাগবে? আমি প্রথমে না বলেছিলাম। অচেনা লোক, অচেনা গাড়ি, কিন্তু তিনি যখন বললেন, ভয় পেও না, আমার নিজেরও মেয়ে আছে, আমি গান্ধীনগর যাচ্ছি, ওদিকেই যাবে তো? তখন আর না করতে পারিনি, কারণ রাস্তায় দাঁড়িয়ে থাকার চেয়ে গাড়িতে যাওয়াটা বেশি নিরাপদ মনে হয়েছিল। গাড়ির পেছনের সিটে বসে ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু ভদ্রলোক আমাকে অবাক করে দিয়ে খুব মার্জিতভাবে কথা বলতে লাগলেন। কথায় কথায় জানলেন আমি কাজ খুঁজছি। সময় একটা কার্ড বাড়িয়ে দিয়ে বললেন, আমার সফটওয়্যার কোম্পানিতে কিছু লোক লাগবে, যদি ইন্টারেস্ট থাকে কাল একবার এসো। সেদিন রাতে বাড়ি ফিরে কার্ডটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবলাম, এটা কি লটারি নাকি কোনো ফাঁদ? কিন্তু পেটের দায়ে বড় দায়। সোমবার সকালে উঠে সেরা জামাটা পরে বুক ভরা আশা নিয়ে পৌঁছে গেলাম সেই অফিসে। ইন্টারভিউ হলো নামমাত্র। বস আমাকে দেখেই চিনতে পারলেন। আমার কাগজপত্র দেখে বললেন, তোমার কোয়ালিফিকেশন কম, কিন্তু তোমাকে আমার সৎ মনে হচ্ছে। আপাতত ১৫,০০০ টাকা বেতন, কাজ শিখলে বাড়বে। আমি তো আকাশের চাঁদ হাতে পেলাম। ১৫,০০০ টাকা, মায়ের মুখে হাসি ফুটবে, বোনের টিউশন ফি দেওয়া যাবে। আমি জান প্রাণ দিয়ে কাজ শুরু করলাম। ৬ মাস কিভাবে কেটে গেল টেরও পেলাম না। বস আমাকে খুব স্নেহ করতেন, কাজের প্রশংসা করতেন, কিন্তু অফিসের কানাকানিটা আমার কানেও আসত। কলিগরা আড়ালে বলাবলি করত, বস একটু রঙিন মেজাজের মানুষ, সুন্দরী মেয়ে দেখলেই গলে যান। আমি বিশ্বাস করিনি, কারণ আমার সাথে তিনি সবসময় ভদ্র আচরণ করতেন। কিন্তু কে জানত, আসল রূপটা দেখার জন্য আমাকে একটা বৃষ্টির দিনের অপেক্ষা করতে হবে। জুলাই মাস, রবিবার, ছুটির দিন, কিন্তু বস ফোন করে বললেন, মনিকা, আর্জেন্ট কিছু কাজ আছে, একবার অফিসে এসো। বসের কথা কি ফেলা যায়? ইউনিফর্মটা পরলাম, সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট। বাইরে তখন আকাশ কালো করে মেঘ জমেছে। অটো নিয়ে বেরোলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, মাঝ রাস্তায় অটো খারাপ হয়ে গেল, আর ঠিক তখনই নামল মুষলধারে বৃষ্টি। অফিস বেশি দূরে ছিল না, তাই ভাবলাম হেঁটেই চলে যাই, কিন্তু সেই ৫ মিনিটের হাঁটা পথে আমি পুরো ভিজে চুপসে গেলাম। যখন অফিসে ঢুকলাম, আমার অবস্থা তখন দেখার মতো। সাদা শার্ট ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, ভেতরে সবকিছু স্পষ্ট, ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি। অফিসে ঢুকে দেখি কেউ নেই, একদম ফাঁকা, শুধু বসের কেবিনে আলো জ্বলছে। বস আমাকে দেখেই চমকে উঠলেন, আরে তুমি তো পুরো ভিজে গেছ, এভাবে থাকলে তো নিউমোনিয়া হয়ে যাবে।
আমি লজ্জায় নিজেকে আড়াল করার চেষ্টা করছিলাম। বস উঠে গিয়ে একটা বড় তোয়ালে বের করে দিলেন। বললেন, যাও, ওয়াশরুমে গিয়ে গা মুছে নাও, আর ভিজে জামাকাপড়গুলো খুলে ফেলো, না হলে শুকোবে না। এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, সংকোচ করো না। বাথরুমে ঢুকে যখন আয়নায় নিজেকে দেখলাম, নিজেই লজ্জা পেলাম। ভেজা কাপড়ে আমার শরীরের ভাঁজগুলো এমনভাবে ফুটে উঠেছিল যে কোনো পুরুষের চোখ এড়ানো সম্ভব নয়। দরজা বন্ধ করে ভিজে জামাকাপড় সব খুলে ফেললাম। তারপর তোয়ালেটা ভালো করে জড়িয়ে নিলাম। ভেজা কাপড়গুলো ফ্যানের নিচে ছড়িয়ে দিলাম শুকানোর জন্য। তখনই দরজায় টোকা। মনিকা, একটা জরুরি ফাইল দরকার ছিল, আসবো? আমার বুকটা ধক করে উঠল। আমি বললাম, স্যার, আমি তো। বস বললেন, আরে ঠিক আছে, আমি ভেতরে আসছি না, তুমি ফাইলটা খুঁজে দাও। আমি দরজাটা একটু ফাঁক করলাম। বস দাঁড়িয়েছিলেন। তার চোখটা আমার মুখের দিকে ছিল না, ছিল আমার অনাবৃত কাঁধ আর তোয়ালের দিকে। সেই দৃষ্টিতে আমি এমন কিছু দেখলাম যা গত 6 মাসে দেখিনি, একটা আদিম কামনা। তিনি ফাইলটা নিয়ে চলে গেলেন ঠিকই, কিন্তু যাওয়ার আগে আমার শুকোতে দেওয়া অন্তর্বাসগুলোর দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে গেলেন। আমার শরীরটা রিরি করে উঠল। তিনি বুঝে গেছেন এই তোয়ালের নিচে আমি সম্পূর্ণ বিবশনা। কিছুক্ষণ পর আমার ডাক, মনিকা, কাজটা তো করতে হবে, ল্যাপটপ নিয়ে এসো। আমি বললাম, স্যার, আমার কাপড় তো শুকোয়নি, আমি কিভাবে যাব? বস হাসলেন, আরে বোকা মেয়ে, এখানে কে আছে তোমাকে দেখার মতো? তোয়ালে জড়িয়েই চলে এসো, আমি তো তোমার বাবার বয়সী, লজ্জা কিসের? অগত্যা তোয়ালেটা খুব শক্ত করে জড়িয়ে পায়ে পায়ে বসের কেবিনে গেলাম। বস সোফায় বসে ল্যাপটপে কাজ করছিলেন। আমাকে পাশে বসতে বললেন। আমি বসলাম, কিন্তু দূরত্ব বজায় রেখে। তিনি ফাইলের লেখাগুলো আমাকে পড়তে বললেন। আমি যখন ঝুঁকে পড়ে ফাইলটা দেখছিলাম, আর চোখে দেখলাম বস কাজের দিকে নয়, আমার উরুর দিকে তাকিয়ে আছেন। আমার ফর্সা পাগুলো তোয়ালের ফাঁক দিয়ে বেরিয়েছিল। অস্বস্তিতে আমি বারবার তোয়ালেটা টেনে ঠিক করছিলাম। হঠাৎ বসের পা আমার পায়ে লাগল। আমি বিদ্যুৎস্পৃষ্টের মতো সরে গেলাম। ভাবলাম ভুল করে লেগেছে, কিন্তু না, তিনি সরে বসলেন না, বরং আরও একটু কাছে ঘেঁষে বসলেন। আমার নিঃশ্বাসের শব্দ বেড়ে গেল। ঘরের এসির ঠান্ডাতেও আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। মনিকা, তুমি চা বানাতে পারো? আজ তো পিয়ন নেই, একটু চা খাওয়াও তো। আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। উঠে কিচেনে চলে গেলাম। চা বানাতে বানাতে হাত কাঁপছিল। কেন জানি না মনে হচ্ছিল আমি একটা খাঁচায় বন্দী হয়ে গেছি। চা নিয়ে যখন ফিরলাম, দেখলাম বস আমার সিটে নেই, তিনি ভেতরের রুমে। উকি দিয়ে যা দেখলাম, আমার হাত থেকে চায়ের ট্রেটা পড়ে যেতে যেতেও সামলালাম। বস আমার শুকোতে দেওয়া প্যান্টিটা হাতে নিয়ে খুব গভীরভাবে দেখছেন। আমার গলার কাছে দলা পাকিয়ে এলো কান্না। আমি দ্রুত পায়ে ফিরে এসে সোফায় বসে ডাক দিলাম, স্যার, চা? তিনি চমকে উঠে প্যান্টিটা রেখে চলে এলেন। আমার পাশে বসে চায়ে চুমুক দিলেন। তারপর খুব শান্ত গলায় বললেন, মনিকা, তুমি খুব সুন্দর। গত 6 মাস ধরে তোমাকে দেখছি, কিন্তু আজ তোমাকে যেন অন্যরকম লাগছে। আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিনি আমার হাতের উপর হাত রাখলেন। শোনো, একটা কথা বলি, তুমি এই চাকরিতে খুশি? আমি মাথা নাড়লাম, হ্যাঁ স্যার। যদি এই চাকরিটা পার্মানেন্ট করে দিই, বেতন ডবল হয়ে যাবে, আর তোমাকে রোজ। বাস অটো করে আসতে হবে না, কোম্পানির গাড়ি পাবে। কেমন হবে? আমার চোখ বড় বড় হয়ে গেল। পার্মানেন্ট চাকরি, ডাবল বেতন, মানে আমাদের সব অভাব মিটে যাবে। কিন্তু আমি জানতাম পৃথিবীতে কিছুই ফ্রিতে পাওয়া যায় না। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, তার জন্যে আমাকে কি করতে হবে স্যার? বস আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বললেন, আমার ওপর নয়, এটা তোমার উপর নির্ভর করছে। তুমি কি চাও, টেম্পোরারি স্ট্রাগল নাকি পার্মানেন্ট সুখ? আমি তোমাকে জোর করব না, কিন্তু যদি আজ তুমি আমার কথা শোনো, কাল থেকে এই অফিসের চাবি তোমার। তিনি যা চাইছিলেন তা বুঝতে আমার বাকি ছিল না। তিনি আমার সাথে শারীরিক সম্পর্ক চাইছিলেন, সোজাসুজি, কোনো রাগঢাক না করে। আমি হাতটা ছাড়িয়ে নিয়ে বললাম, স্যার, আমি এমন মেয়ে নই, প্লিজ আমাকে যেতে দিন। বস হাসলেন। সেই হাসিটা ছিল শিকারীর হাসি। মনিকা, ইমোশনাল হয়ে ভেব না, প্র্যাকটিক্যাল হও। বাইরে গিয়ে কি করবে? আবার সেই ইন্টারভিউয়ের লাইন, সেই ভাড়ার টাকার টানাটানি, মায়ের ওষুধের খরচ। আর তাছাড়া কারোর না কারোর সাথে তো কখনো না কখনো শুতেই হবে। সেটা আজ আমার সাথে হলে ক্ষতি কি? কেউ জানবে না, আমাদের সিক্রেট। কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধছিল। তিনি উঠে দাঁড়ালেন। আমি বাইরে গিয়ে একটা সিগারেট খেয়ে আসছি, তোমার কাছে 10 মিনিট সময় আছে, ভেবে দেখো। যদি রাজি থাকো তাহলে এখানেই থাকো, আর যদি না চাও কাপড় পরে চলে যেতে পারো, আমি কিছু মনে করব না। কিন্তু মনে রেখো,
কাল থেকে অফিসে আর আসার দরকার নেই। দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি একা, স্তব্ধ। কি করব আমি? উঠে দাঁড়িয়েছিলাম চলে যাওয়ার জন্য। জামাকাপড়ের কাছে গিয়ে হাতও বাড়িয়েছিলাম, কিন্তু ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখটা। গত মাসে ডাক্তার বলেছিল মায়ের হার্টের অপারেশন দরকার, টাকা নেই। বোনের কলেজ ফিসের জন্য কালী মা নিজের শেষ গয়নাটা বিক্রি করতে যাচ্ছিল। যদি আমি আজ চলে যাই আমার ইজ্জত বাঁচবে, কিন্তু আমার পরিবার? আমরা রাস্তায় বসে যাব। আর বস যা বললেন, চাকরিটা চলে গেলে আবার কবে কাজ পাবো তার কোনো ঠিক নেই। অভাব মানুষকে কত নিচে নামাতে পারে সেদিন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। বিবেক আমাকে বলছিল, পালা মনিকা পালা, কিন্তু পরিস্থিতি আমার পা দুটোকে যেন শেকল দিয়ে বেঁধে রেখেছিল। মনে মনে ভাবলাম, শরীর তো নশ্বর, আজ আছে কাল নেই, কিন্তু এই চাকরিটা থাকলে আমার বোনটা মানুষ হতে পারবে, মা চিকিৎসা পাবে। একটা বিকেলের সমঝোতা, সারা জীবনের মুক্তি। আমি নিজেকে বোঝালাম, এটা কোনো পাপ নয়, এটা একটা স্যাক্রিফাইস, একটা ব্যবসা। আমি আমার শরীর বিক্রি করছি না, আমি আমার পরিবারের ভবিষ্যৎ কিনছি। আমি কাপড়গুলো পরলাম না, ফিরে এসে সোফায় বসলাম। তোয়ালেটা আবার ঠিক করে জড়িয়ে নিলাম, কিন্তু এবার একটু আলগা করে। চোখের জল মুছে ফেললাম। আমি তৈরি। 10 মিনিট পর দরজা খুলল। বস ঢুকলেন। সিগারেটের গন্ধ আর বৃষ্টির সোঁদা গন্ধ মিলেমিশে একাকার। তিনি আমাকে বসে থাকতে দেখে হাসলেন, সেই বিজয়ের হাসি। তুমি যাওনি? মানে, তুমি রাজি? আমি মাথা তুলে তাকালাম। আমার চোখে তখন আর ভয় নেই, আছে একটা অদ্ভুত শূন্যতা। বললাম, হ্যাঁ, কিন্তু কথা দিন, কাল সকালেই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার রেডি থাকবে। বস এগিয়ে এলেন, আমার পাশে বসলেন, তার হাতটা আমার কাঁধের ওপর রাখলেন। কথা দিচ্ছি মনিকা, তুমি আমাকে খুশি করো, আমি তোমার জীবন সাজিয়ে দেব। বাইরে তখন প্রলয়ঙ্কর ঝড় বইছে, আর ভেতরে সোফার উপর আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছিল। বস যখন আমার তোয়ালেটা ধরে টান দিলেন, আমি বাধা দিইনি, আমি চোখ বন্ধ করে নিলাম। বন্ধুরা, এরপর সেই বন্ধ ঘরে বৃষ্টির শব্দের সাথে মিশে আমার যে অভিজ্ঞতা হয়েছিল তা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে। কিভাবে একজন বস তার ক্ষমতার অপব্যবহার করে একটা অসহায় মেয়ের সবটুকু শুষে নিলেন, আর কিভাবে আমি সেই নরক যন্ত্রণা সহ্য করেও নিজের প্রতিজ্ঞা রাখলাম। সেই শিহরণ জাগানো বর্ণনা আমি দেব গল্পের পরের অংশে। এখন আপনারাই বলুন, আমি কি ভুল করেছি, নাকি পরিবারের জন্য এইটুকু স্যাক্রিফাইস করাটা আমার কর্তব্য ছিল? আপনাদের কমেন্ট আমার খুব দরকার। আর পরের অংশের নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।